ক্যামেরা বন্ধ কর। ওনাদেরকে কি ইন্ডিয়ার মনে করছে নাকি? এই মন্দিরটার নাম কি? এই যে যেখানে মন্দিরে কীর্তন হচ্ছে, উঠে পড়েছি দর্শক নদী থেকে। এই দেখেন মানুষ উঠছে, আমরা উঠলাম। বিপ্লবদা আগেই উঠে গেছে, আমাদের সাথে যে বিপ্লবদা ছিল। তো ওখানে অনেক সময় আমাদেরকে যেতে দেওয়া হয় না, যার কারণে আপনাকে একটু দূর থেকে দেখাতে হচ্ছে। ওই যে দেখুন, এইটা তো দাদা ভারতের ভেতরকার তাই না বাড়ি? এর বাংলাদেশের মানে ওই বাঁশের যে বেড়াটা আছে রাস্তার উপরে স্টপ লেখা, ওই পর্যন্ত। এই যে জায়গাটায় আমরা আছি এখানে হলো আপনার বাংলাদেশের সর্ববৃহৎ মানে ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ যে স্থল বন্দর, সেই স্থল বন্দর নাকুগাঁও। ঢুকলে আমরা এই যে এই দিক দিয়ে ঢুকবো আর কি, এই যে এই সিঁড়িতে এখান থেকে বাঁ পাশ থেকে এখান থেকে আপনার ভোগাই নদী বয়ে যাচ্ছে ভেতর দিকে। আর সামনে দেখেন দর্শক, এই যে আপনাদেরকে আমরা স্থল বন্দরের কথা বলেছি, সেই স্থল বন্দর নাকুগাঁও স্থল বন্দর। বন্দরটি 18/6/2015 সালে নাকুগাঁও স্থল বন্দর নামে প্রতিষ্ঠা পায় তথা অপারেশনাল কার্যক্রম উদ্বোধন হয়। বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে এর কার্যক্রম পরিচালিত হয়। ভারত থেকে আমদানিকৃত পণ্য গ্রহণ, সংরক্ষণ, কাস্টম পৃথক রাজস্ব আদায় এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সরকার কৃতক নাকুগাঁও স্থলবন্দর ঘোষণা করা হয়। এই বন্দরের আওতাধীন রয়েছে 13.46 একর জমি। এখানে কয়লা এবং পাথর আসে। তো এখন ইদানিং আপনার কয়লাটা বন্ধ আছে, তাই না দাদা? কয়লাটা বন্ধ আছে, এদিক থেকে দেখেন। এখন পাথর আছে, এখানে আছে সম্ভবত মানে আপনার ভুটানের পাথর আর ঝাড়খণ্ডের পাথর। বন্ধুরা, আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার নাকুগাঁও স্থল বন্দর। ময়মনসিংহ জেলার আপনার সবচাইতে বড় স্থল বন্দর এই নাকুগাঁও স্থল বন্দর। যুদ্ধের যে ইতিহাস ছিল আমাদের এখানকার গণহত্যার, সেই ইতিহাসের ঐতিহ্যবাহী স্মারক হিসেবে দেখুন এখানে কিছু ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। আর আজকে এখানে অনেক মানুষের ভিড়, তার কারণ হচ্ছে আপনাদেরকে আগেই বলেছি যে আজকে এখানে কীর্তন হচ্ছে, সেই কীর্তনের কারণে। আর এই বর্ডার দিয়ে বর্তমানে এখন যাতায়াত ব্যবস্থা চালু আছে। এটা দর্শক আপনার নাকুগাঁও, বাংলাদেশের ভেতরে নাকুগাঁও আর ভারতের ডালু। এটাই মূলত ডালু নাকুগাঁও পোস্ট। করোনা পরবর্তী 3 বছর বন্ধ থাকার পর আবার নতুনভাবে চালু হয়েছে। সামনের অফিসটা দাদা, ওইটা কি অফিস? ওই যে ইমিগ্রেশনের দর্শক, এইটা হলো আপনার আমাদের সামনের যে অফিসটা। এখানে সম্ভবত একটা পতাকা টানানো হয়েছিল, পতাকাটা কি খুলে ফেলা হয়েছে না আরও সামনে ছিল দর্শক? এখান থেকে আপনাদেরকে ইমিগ্রেশন করতে হবে। এই যে এখানে পতাকা আছে দেখেন, বাংলাদেশের নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশ চেক পোস্ট। এখান থেকে আপনাদেরকে ইমিগ্রেশনটা কমপ্লিট করে তারপরে কাস্টমস করে তারপরে আপনাদেরকে ভারতে ঢোকার সুযোগ দেবে, কিন্তু তার আগে দিত না। কিন্তু এই পথে খুব সহজেই ভারতের গৌহাটি, শিলিগুড়ি এবং শিলং যাওয়া যায়। যারা ভারত থেকে আসবে বাংলাদেশের সেই তাদেরকে স্বাগত জানায়। আর এখানে আপনার দিক নির্দেশনামূলক যে বোর্ডটা আছে দেখেন, এখান থেকে শেরপুর, ময়মনসিংহ, তারপর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ইত্যাদি কোথায় কোথায় যাওয়া যাবে এবং তার মানে কত কিলোমিটার দূরত্ব, সেইগুলো সব লেখা রয়েছে। আর এটা হচ্ছে আপনার কাস্টমসের অফিস, তাই না দাদা? আসলে আমরা একটু কাস্টমসের অফিসটাকে আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এখানে এর চমৎকার ফুল আছে, এই যে দেখেন। এখান থেকে আপনাদেরকে কাস্টমসের ফর্ম পূরণ করে যেতে হবে, কেননা সম্ভবত এখানে আপনার কাস্টমসের 600 টাকা নিত, এখন কত নেয় দাদা? 1000 টাকা। 1000 টাকা হয়ে গেছে ওইটা। দর্শক, এক সময় আমি যখন এই সীমান্ত পার করেছিলাম তখন ভারতে যাওয়ার সময় আমার কাছ থেকে কাস্টমস থেকে নিয়েছিল 600, এখন সেটার পরিমাণ বেড়ে 1000 হয়েছে। এখানে কি ব্যাংকও আছে না, মানে সোনালী ব্যাংকের অফিস, সোনালী ব্যাংকের অফিসও আছে না? সোনালী ব্যাংকের দর্শক অফিসও আছে। আপনারা ব্যাংকিংয়ের যে কাজটা আছে ভারতে যাওয়ার সময় সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। দেখাই, এখানে
বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করে শুয়ে আছে মৃত নদী ভোগাই। কেবল পাহাড়ি বৃষ্টির ঢল এলে এই নদী খরস্রোতা হয়ে ওঠে। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের শেরপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 25 কিলোমিটার, গড় প্রস্থ 57 মিটার। এর প্রকৃতি সর্পিলাকায়। ক্ষেত্রবিশেষ এর এই নদীর রয়েছে বিভিন্ন নাম, যার ভেতরে অন্যতম হচ্ছে কংস। এই যে নদীর চর দিকে আমরা যেখান থেকে আর কি এখন হাঁটছি, এই মানে নদীটার নাম হচ্ছে আপনার ভোগাই। এটা ভারতের তুরা শহর থেকে প্রবাহিত হয় এবং বাংলাদেশের ভেতর দিয়ে চলে যায়। তো বাংলাদেশের ভেতর দিয়ে যায় এবং এই নদীর কিন্তু বেশ কয়েকটা নাম আছে, যেমন আমরা এটাকে ভোগাই নামে ডাকি। তো আবার এখান থেকে যখন বাংলাদেশের ভেতরে ঢোকে কোথাও কোথাও কংস নামেও ডাকে, তাই না দাদা? কংস নামে ডাকে। তো ইত্যাদি আরো প্রভৃতি নাম। সীমান্তে বর্তমানে যেখানে রয়েছে স্থল বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট, অতর্কিতভাবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে নৃশংসভাবে হত্যা করে অসংখ্য ভারত ও বাংলাদেশের নিরীহ। আজ আমরা বহু বছর পর এই নদী পার হয়েই ভারতে প্রবেশ করতে চেষ্টা করব। বন্ধুরা, বর্তমানে এখন আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে আপনার বাংলাদেশ এবং ভারতের একদম 0 পয়েন্ট। এই যে আমাদের বিপ্লব দা দাঁড়িয়ে আছে। দাদা, একটুখানি বর্ণনা করেন তো জায়গাটা সম্পর্কে। এই জায়গাটা হচ্ছে আপনার এই তো 20 গজ ওই পাশে হচ্ছে ভারত, আর 20 গজ এই পাশে হচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশের সীমানাটা দেখেন আপনি ঢুকছে, এই যে নদীর ওই পাড়টা হচ্ছে ভারত, আর নদীর এই পাড়টা হচ্ছে বাংলাদেশ। খুব চমৎকার একটা জায়গা। এই দিনটাতে বাংলাদেশের ভেতরে মানে একদম সীমান্তবর্তী অঞ্চলে একটা কীর্তনের আপনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেম একই দিনে এই যে আমরা যেটাকে আমাদের দাদা বলল, এখানেও আপনার ভারতের ভেতরেও একটা মানে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটা মন্দিরও আছে। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংটা হচ্ছে আপনার ভারতের কাস্টমসের আর কি বিল্ডিং। তো এই যে নদীটা ভোগাই নদী, এই নদীটাকে দিয়েই আর কি বাংলাদেশ এবং ভারত বিভক্ত হয়েছে। তো আমরা বাংলাদেশের ভেতরে আর কি আছি, আর ওপারে গেলেই আপনার ভারত। দেখেন কীর্তনের জন্য মানে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে অপেক্ষা করছেন যে তাদেরকে ভারতীয়রা বাংলাদেশের ভেতরে মানে দুইও দেশের মানুষ আপনার অপেক্ষা করতেছে বাংলাদেশের থেকে ভারতে যাওয়ার জন্য আর বাংলাদেশের থেকে ভারতে আসার জন্য, তাই না? ওই যে দর্শক ওখানে আর কি আপনার মানুষ অপেক্ষা করছে, তারা চেষ্টা করছে যে মানে বাংলাদেশে যাবে, আর বাংলাদেশের মানুষ চেষ্টা করছে ভারতে আসার জন্য। ওই পার থেকে দর্শক আপনার দেখেন আমাদের বাঙালিরা সব এসে ভিড় করেছে নদীর বরাবর। তো এখান থেকে আবার ওই যে আপনার বিএসএফরা সিকিউরিটি দিচ্ছে যাতে করে মানুষ ঢুকতে না পারে। এই যে এই জায়গাটায় আপনার কীর্তন হচ্ছে। তো এই মন্দিরটার নাম কি দাদা? এই মন্দিরটার নাম কি? এই যে যেখানে মন্দিরে কীর্তন হচ্ছে এটাও আপনার গোপালজিওর মন্দির। আচ্ছা আচ্ছা দর্শক, এটা আপনার গোপালজিওর মন্দির ভারতের ভেতরে। তো এখানে যে কীর্তন শোনার জন্য বাংলাদেশের মানুষ ওখানে অপেক্ষারত দেখুন। আর আজকে কেন জানি না ঢুকতে দিচ্ছে না, হয়তো দুই দেশের অনুমোদন আজকে নাই নাকি, এরকম না? অনুমোদন এখনো হয় নাই, কিন্তু অনুমোদনের জন্য আর কি বিনিময় হচ্ছে, অপেক্ষা চলছে, তাই তো? অপেক্ষা চলছে, কিছুক্ষণের মধ্যে হয়তো ঢুকতে দিবে আর কি। আচ্ছা আচ্ছা, ঢুকলে আমরা এই যে এই দিক দিয়ে ঢুকবো আর কি, এই যে এই সিঁড়ি দিয়ে এখান থেকে আর কি ঢুকতে দেয়, তাই তো? ওই রাস্তা দিয়ে ঢুকতে দেয় না, যেখান থেকে ইমিগ্রেশন হয় ওখান থেকে ঢুকতে দেয় না, না এইটা দিয়েই মানে আর কি পেছন দিয়ে ঢুকতে দেয়। তো এটা তো ঝুঁকিপূর্ণ, মানুষ তো যখন আসবে তখন তো প্রচুর পরিমাণে মানুষ একবারে ঢোকার চেষ্টা করবে, একটা মানে হরিয়াট বাস। সিঁড়ি তো অনেক বড়। আচ্ছা, আপনার একসাথে 1000 মানুষ ঢুকতে পারে, একসাথে 1000 মানুষ ঢুকতে পারে না? আচ্ছা, ওই দেখেন ওইদিকে দর্শক আপনার বিএসএফ আবার ধাওয়া করছে যাতে কেউ না আসতে পারে। হ্যাঁ দর্শক, মানে আপনার এই যে উৎসবের দিনটা মানে কীর্তন বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তবর্তী এই দেশের এবং ওই দেশের যে মানে একই দিনে কীর্তনটা, এটা বছরে একদিনই হয়, তাই না? একদিনই। আর দর্শক মানুষের ভেতরে কত আগ্রহ। আসেন দাদা সামনের দিকে যাই, মানে একটুখানি ভারত দেখবে, ভারতের ভেতরে যাওয়ার জন্য তাদের ভেতরকার যে মানে আগ্রহ দেখেন। মানে ওইদিকে আপনার বিএসএফ এবং
লাঠি নিয়ে রয়েছে, তারপরেও মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছে না যে বাংলাদেশ থেকে আর কি ভারত দেখার, মানে শুধু দেখার জন্য মানুষের মানে কি উৎসাহ, তাই না দাদা? অথচ এই দুইটা দেশ একটা সময় দর্শক বন্ধুরা একটা দেশ ছিল, তখন মানুষের ভেতরে এরকম কোনো সমস্যা ছিল না যে এই দেশ থেকে ওই দেশে যাওয়া যাবে না। কিন্তু সীমান্ত দেশভাগের পর এমন একটা বিভেদ তৈরি করে দিয়েছে মানুষের ভেতরে। তারপরেও দেখেন মানে বাংলাদেশের মানুষের ভেতরে কত আগ্রহ, তারা দাঁড়িয়ে আছে যে কখন একটু সুযোগ দেবে, তারা ভারতের ভেতরে প্রবেশ করবে, ভারতকে দেখবে। নদীর ভেতরে ঠাঠা রোদের ভেতরে দাঁড়িয়ে আছি আমরাও দর্শক সেই অপেক্ষাই করছি। আমি এবং আমার সাথে আছে আমাদের দাদা বিপ্লব সাহা, তাকে নিয়ে আমরা এই গরম বালু মানে তপতপে গনগনে বালু, এই যে দেখেন তপতপে একদম পায়ে লাগলে কিন্তু আগুনের মতো গরম লাগতেছে, তাই না দাদা? মরুভূমির মতো অবস্থা। তো সেই গরমের ভেতরে দাঁড়িয়ে আছি। শুধু এখানে পুরুষ নয়, দেখেন অজস্র পরিমাণে মহিলারাও আপনার দাঁড়িয়ে আছে একটুখানি ভারতে ঢোকার জন্য। এই যে দেখেন মানুষের যেন একটা মেলা। কীর্তন শোনার চাইতেও মানে মানুষের ভেতরে আপনার এই ভারতে যাওয়ার আগ্রহটা অনেক বেশি দেখা যাইতেছে কিন্তু দাদা, তাই না? তাই না? কীর্তন আসলে কিন্তু উপলক্ষ এটা দর্শক, মানে একটা ধর্মীয় অনুষ্ঠান কীর্তন, কিন্তু কীর্তনের চাইতেও মানুষের আগ্রহ কিভাবে আর কি ভারতে ঢুকতে পারে, কিভাবে একটু সুযোগ পাবে, কখন তাদেরকে একটু ছাড় দেবে ভারতের সীমান্ত রক্ষীরা, কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে না। লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়ের বাসা, আপনার বাসা কি এখানেই একদম কাছেই? মানে আপনার বাসা আপনার ও এই এপারে কি গ্রাম দাদা? কালাকুমা। এপারে কালাকুমা। ও আচ্ছা, কালাকুমা। এপারে কালাকুমা, ওপারে ডালু। হ্যাঁ ডালু। দুই দেশের, হ্যাঁ মানে দেখেন কি অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ একটা নদী দেশকে বিভক্ত করে দিয়েছে, নামও পাল্টে দিয়েছে ডালু, আর এইদিকে করে দিয়েছে কালাকুমার। হ্যাঁ কালাকুমার না, এই দিকটায় সম্ভবত আগে আপনার খুব ঝুঁকিপূর্ণ ছিল সীমান্ত, ডাকাত ঠাকাত ছিল এই সমস্ত কালাকুমার, সব জায়গায় ডাকাত ছিল। এই জায়গায় বিশেষ করে ভারতীয় জঙ্গি যারা ছিল, জঙ্গিরা আশ্রয় কেন্দ্র, অভয় আশ্রয় কেন্দ্র ছিল এটা, এই জায়গাটা না। এখন ওইগুলো নাই না, এখন অনেক কমে গেছে, তাই না? এখন অনেক মনে পড়ে না। এখন দর্শক সেই ধরনের সংকটগুলো অনেক কমে গেছে, আগের মতো এখন নাই। এখন সিকিউরিটিটাও বাড়ছে, দুই দেশের সিকিউরিটিটা অনেক কঠিন হয়েছে, যার কারণে ওই ধরনের ঝুঁকি অনেক কমে গেছে। মানুষের আগ্রহ তাও কমছে না, তো এদিক দিয়ে লাঠি নিয়ে তাড়া করছে। তারপরেও সময় যত গড়াচ্ছে আমাদের ভেতর থেকে যে একটা প্রত্যাশা নিয়ে আমরা এসেছিলাম যে হয়তো ভারতে আমরা ঢুকতে পারবো, সেই প্রত্যাশাটা ক্ষীণ হয়ে যাচ্ছে। কেননা এবারে আপনার দুই দেশের মানুষ দেখছি যে মানে সতর্ক, ওই বিশেষ করে ভারতীয়রা কোনোভাবেই আমাদের বাংলাদেশের মানুষকে ভারতে ঢোকার সুযোগ দিচ্ছে না। তো এবারে আমরা নদী পার হয়ে ওপারে চলে যাব, মানে নাকি দাদা? আর কি করবো, বসে থেকে রোদের ভিতরে, ঠাটা রোদের ভিতরে লাভ নেই, আর রোদ নেই। এই যে দর্শক, এই নদীটাকে আমাদেরকে এখন পার করে ওপারে যেতে হবে, বাংলাদেশে যেতে হবে। উঠে পড়েছি দর্শক নদী থেকে, এই দেখেন মানুষ উঠছে, আমরা উঠলাম। বিপ্লবদা আগেই উঠে গেছে, আমাদের সাথে যে বিপ্লবদা ছিল, এই যে দেখেন বন্ধুরা, মানে 71 সালের যে গণহত্যাটা হয়েছিল নাকুগাঁও স্থল বন্দরের গণহত্যা, যেটা বিষয় সম্পর্কে আপনাদেরকে উল্লেখ করেছিলাম। তো সেখানে আপনার ওই গণহত্যার
সময় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে নিয়ে এখানে একটা বেদি তৈরি করা হয়েছে, আপনাদেরকে বলেছিলাম দেখাবো। তো ওখানে অনেক সময় আমাদেরকে যেতে দেওয়া হয় না, যার কারণে আপনাকে একটু দূর থেকে দেখাতে হচ্ছে। ওই যে দেখুন, হয়তো আমি ওখানে ক্যামেরা অন করে গেলে আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হবে, ক্যামেরা বন্ধ করতে বলবে, যার জন্য আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। আমরা এখন আপনার যেখানে দাঁড়িয়ে আছি এখানেই আপনার ওই যে দেখেন রাস্তা, এই রাস্তা দিয়েই বাংলাদেশ এবং ভারতের যোগাযোগ থাকে। তো এখানে আপনার একদম 0 পয়েন্টে কীর্তনের অনুষ্ঠান হচ্ছে আজকে। তো সেই কীর্তন অনুষ্ঠানকে ঘিরেই মানে আপনার এত মানুষের জনসমাগম। তো এখানেই আমরা এখন দাঁড়িয়ে আছি। এইটা তো দাদা ভারতের ভেতরকার তাই না বাড়ি? এর বাংলাদেশের মানে ওই বাঁশের যে বেড়াটা আছে রাস্তার উপরে স্টপ লেখা ওই পর্যন্ত বাংলাদেশের সীমানা। ওইটা হলো আপনার স্টপটা হচ্ছে বাংলাদেশের সীমানা। ওই যে 0 পয়েন্ট পিলারটা হচ্ছে 0 পয়েন্ট। তাই তো, এই জন্যই আপনার দর্শক এখানে এত মানুষের ভিড় সমাগম। তো চলেন দাদা আমরা এগোই সামনের দিকে।